আচ্ছা, প্রিসিশনের আগ পর্যন্ত মনে হয় পড়েছিলাম লাস্ট ক্লাসে। তো আজকে দেখব প্রিসিশন কি, নির্দিষ্ট করে কোনো কিছু বলা। তো এক্স্যাক্ট এবং অ্যাকুরেট ল্যাঙ্গুয়েজ ইউজ করা টু কনভে আ মেসেজ। এটা কি চুজিং দ্য রাইট ওয়ার্ডস, প্রোভাইডিং স্পেসিফিক ডিটেলস, মিনিমাইজিং অ্যাম্বিগুইটি। মানে ক্ল্যারিটি আর প্রেসিশন কাছাকাছি জিনিস। আর প্রেসিশন ইম্পর্টেন্ট কেন সেটা কিছু পয়েন্ট আছে। আচ্ছা দেখেন, এর আগেরটা ছিল হলো ক্ল্যারিটি। প্রেসিশনের আগে কোনটা ছিল? ক্ল্যারিটি ছিল না? হ্যাঁ, ক্ল্যারিটিতে দেখেন অ্যাভয়েড মিসআন্ডারস্ট্যান্ডিং, তারপরে এনহ্যান্সেস আন্ডারস্ট্যান্ডিং, ফ্যাসিলিটেটস ডিসিশন মেকিং। আমি বলতে চাচ্ছি ক্ল্যারিটি আর এর পরেরটা দেখেন প্রেসিশন, কাছাকাছি পয়েন্ট। এই যে অ্যাভয়েড মিসইন্টারপ্রিটেশনস, কাছাকাছি পয়েন্ট। প্রিসিশনেরগুলো হলো যে মিসইন্টারপ্রিটেশন দূর করবে, তারপরে এনহ্যান্স ক্ল্যারিটি, সব কিছু ক্ল্যারিফাই করে বলা যাবে। ফ্যাসিলিটেটস ইফেক্টিভ ডিসিশন মেকিংয়ের সুবিধা হবে আমি যদি প্রিসাইজ করে কোনো কিছু বলি। তারপরে আছে ইনক্রিজেস ক্রেডিবিলিটি মানে হলো কোনো কিছুর বিশ্বাসযোগ্যতা বাড়বে। সাপোর্টস প্রবলেম সলভিং, ডিসিশন মেকিং যদি সহজ হয় প্রিসিশনের মাধ্যমে, তাহলে প্রবলেম সলভিংও সমাধান সম্ভব। প্রমোটস অ্যাকাউন্টেবিলিটি, সেটা হলো যে ইন্ডিভিজুয়ালস অ্যাকাউন্টেবল ফর দেয়ার ওয়ার্ক, কেউ কোনো কাজ করে সে তার কাজের অ্যাকাউন্টেবল বা রেসপন্সিবিলিটি নিতে পারছে। মিনিমাইজেস অ্যাম্বিগুইটি, কোনো ধরনের অস্পষ্টতা এগুলো দূর হয়। ইফেক্টিভ কমিউনিকেশনটা ইফেক্টিভ হয় দুটো পক্ষের মধ্যে, লিসেনার আর স্পিকারের মধ্যে। তারপরে অ্যাডাপ্টেবল টু ডিফারেন্ট অডিয়েন্সেস, ওই বিভিন্ন ধরনের অডিয়েন্স কথাগুলো অ্যাডাপ্ট করতে পারে যদি আমি প্রেসাইজ করে নির্দিষ্টভাবে কথাগুলো বুঝিয়ে বলতে পারি। আর ইমপ্রুভস কমিউনিকেশন, অফকোর্স কমিউনিকেশনের ইমপ্রুভ হয়। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে ক্ল্যারিটি, প্রিসিশন আমি বললাম সিমিলার, পয়েন্টগুলো সিমিলার, কারণ কি? ধরেন আপনাকে ক্ল্যারিটির উপর একটা প্রশ্ন দিল 3-4 নম্বরে, মিডের যেরকম দিছে, ওরা ক্ল্যারিটি দিল বা প্রিসিশন দিল, দুটার পয়েন্টগুলো একই হবে অ্যান্সারের। সো আপনাদের জন্য এটা সুবিধা হলো, ঠিক আছে? এরপরে দুটোই কাছাকাছি। প্রিসিশনের পরে আসবে হলো স্পিকিং টেকনিক্স, আমরা কীভাবে কথা বলি। সেটা হলো, এখান থেকে কি দেখা যাচ্ছে টিভি থেকে? লেখা দেখা যায় না হয়তো, তারপরেও তাকায় থাকলে একটা লাভ, এটুকুই সেই হিসেবেই শুনতে থাকেন। প্লাস আপনাদের তো মোবাইল আছে, মোবাইলেও দেখতে থাকেন। আচ্ছা, তাহলে স্পিকিংয়ের কথা বলার কিছু টেকনিক আছে। সেটা কি? টেকনিকের মধ্যে আছে হলো ক্ল্যারিটি অ্যান্ড কনশাসনেস, যে মেক শিওর যে আপনি ক্লিয়ারলি কোনো একটা কথা বলছেন, আপনার কোনো আইডিয়া, কোনো কমপ্লেক্স আইডিয়া, এটা বোঝানোর জন্য আপনার সচেতনতা বা কনসায়েন্স তুলে ধরছেন। এরপরে আছে হলো অ্যাক্টিভ লিসেনিং, মানে আপনি কথা বললেও আপনার কাজ কিন্তু শোনাও। অডিয়েন্স কি বলছে, যেমন আমরা এই যে একটু আগে পানির একটা প্রেজেন্টেশন দেখলাম, আমাকে প্রথমে প্রশ্ন করা হলো, অডিয়েন্সকে জিজ্ঞেস করা হলো যে অডিয়েন্স কী ফিডব্যাক দেয়, তার উপরে আমরা বাকি কথাগুলো বললাম। সো এরকম অ্যাক্টিভ লিসেনিং, আপনাকে শুনতেও হবে অ্যাক্টিভলি, ফুল অ্যাটেনশন দিতে হবে স্পিকার এবং লিসেনার দুজনের প্রতি। এমপ্যাথেটিক থাকতে হবে, একজন আরেকজনের প্রতি সমব্যথী থাকতে হবে, যে তাদের ধরেন কেউ কষ্ট পাচ্ছে, আমি যদি সেখানে হেসে দেই তাহলে এটাকে এমপ্যাথি বা সিম্প্যাথি বলছে না, এগুলো করা যাবে না, এই ধরনের মানুষকে হার্ট করা যাবে না। আর আছে হলো অ্যাভয়েডিং জার্গন, যে আমরা এই পর্যন্ত যে 3-4টা প্রেজেন্টেশন দেখলাম, কেউ কঠিনভাবে কোনো ওয়ার্ড বলেনি, সহজ সরলভাবে বলেছে। এরপরে আছে হলো পজিটিভ রিইনফোর্সমেন্ট, পজিটিভ ফিডব্যাকগুলো চেয়ে নিতে হবে। যেমন আমরা যেরকম পজিটিভ ফিডব্যাক চেয়ে নিচ্ছি, কোনো একটা প্রেজেন্টেশন দিচ্ছি, কারো কাছ থেকে অডিয়েন্সের কাছে জিজ্ঞেস করতেছি যে পানি আমাদের জন্য জীবন কিনা, পজিটিভ মানে ফিডব্যাকগুলো যেন আপনাকেও পজিটিভ ফিডব্যাক দিতেও হবে, নিতেও হবে সেগুলো। আর আছে হলো অ্যাডাপ্টেবিলিটি, নিজেকে ফ্লেক্সিবল হতে হবে এবং আপনার কমিউনিকেশন স্টাইলটা সিচুয়েশনের উপর বেস করে অ্যাডাপ্ট করতে হবে। ধরেন আপনি কেমন সিচুয়েশন দেখতেছেন, যদি এই সিচুয়েশন দেখা যায় যে অডিয়েন্স খুব বিরক্ত হচ্ছে, তাহলে আপনার প্রেজেন্টেশনটা শর্ট করে ফেলতে হবে, অডিয়েন্সের চাহিদা অনুযায়ী অ্যাডাপ্ট করতে হবে। সো এই টেকনিকগুলোর মাধ্যমে আমরা স্পিকিং টেকনিকটাকে বেটার করতে পারি প্রেজেন্টেশনে। এরপরের পয়েন্ট হলো অ্যাক্টিভ লিসেনিং, কোয়েশ্চেনিং অ্যান্ড অ্যান্সারিং। আচ্ছা, হয়তো এখানে ছোট আকারে দেখা যাচ্ছে, বাট তারপরও এগুলো জাস্ট আমি ইয়ার সুবিধার্থে টিভিতে দেখিয়েছি, এরকম করে বলছি, আপনার মোবাইল থেকে দেখে নেবেন।
তো অ্যাক্টিভ লিসেনিং, কোয়েশ্চেনিং এবং অ্যান্সারিংটা এগুলো কিসের জন্য প্রয়োজন, কেন প্রয়োজন এগুলো একটু বলি। এগুলো ওই কাছাকাছি জিনিস, যেমন আন্ডারস্ট্যান্ডিং। আপনি যদি অ্যাক্টিভলি শুনেন তাহলে আপনি অ্যাক্টিভলি কোয়েশ্চেন করতে পারবেন, অ্যাক্টিভলি অ্যান্সার করতে পারবেন, আপনার বোঝাটা আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হবে। আর ক্ল্যারিটি এবং অ্যাকুরেসি, ক্ল্যারিটি অ্যান্ড অ্যাকুরেসি, আপনার কথার মধ্যে ক্ল্যারিটি এবং অ্যাকুরেসি আসলে আপনার দুই পক্ষের জন্যই সুবিধা। এরপরে হলো এনগেজমেন্ট, বোথ পার্টি এনগেজড থাকবে আপনারা যদি অ্যাক্টিভলি কথা বলেন। ধরেন আপনি একজন বলেই যাচ্ছেন, বাকিটা আপনি মোবাইল চালাচ্ছেন, সো আপনাদের অ্যাক্টিভ কোয়েশ্চেনিং বা লিসেনিং সেটা হলো না, সেটা জাস্ট এক পক্ষ বলে গেল, আপনারা জাস্ট আরেকদিকে চলে গেলেন। আচ্ছা, এনগেজমেন্ট গেল। বিল্ডিং র্যাপোর্ট, এটা হলো যে পজিটিভ রিলেশনশিপ একটা তৈরি করবে অ্যাক্টিভ এই কাজের মাধ্যমে, লিসেনিং অ্যান্ড স্পিকিং অ্যান্ড কোয়েশ্চেনিংয়ের মাধ্যমে। আর হলো আর আগের পয়েন্টগুলো আসবে, প্রবলেম সলভিংয়ে সাহায্য করে, তারপরে হলো নতুন কিছু শিখতে সাহায্য করে। যেমন আমরা এই প্রেজেন্টেশন যেগুলো দিলাম, এগুলো আমরা পয়েন্টগুলো আমরা দেখলাম, তাই না? যেমন কীরকম করে সাইবার বুলিংয়ের জন্য আইন প্রণয়ন করলে লাভ হয়, তারপরে পানির ব্যাপার স্যাপার ব্যবহারের এই যে পয়েন্টগুলো বলা হলো একটু আগে। লার্নিংয়ের এনহ্যান্সমেন্ট গেল। ইফেক্টিভ ডিসিশন মেকিংয়েও সহজ হয়। যেমন আমরা যে প্রেজেন্টেশনগুলো দেই, তাহলে কি হয়, আমরা কিছু দিই, তথ্য দিই বা কিছু ইনফরমেশন দিই যে কীভাবে করলে এই সমস্যাগুলো সমাধান হবে। ঠিক আছে, ডিসিশন মেকিং এবং প্রবলেম সলভিং দুটোতেই সাহায্য করছে। আর অ্যাডাপ্টেবিলিটি, সেটা হলো যে আপনার কমিউনিকেশন স্টাইলের উপরে অনেক কিছু ডিপেন্ড করছে। আর হলো কনফ্লিক্ট রেজলিউশন, কোনো একটা আপনি একটা আসলেন যেখানে দুটা পক্ষ এক হতে পারছে না, সেই ইয়াটাতেও সুবিধা হবে বা সহজ হবে। সেটা কীরকম, যে ধরেন আপনার একটা কনফ্লিক্ট হলো বা দুটা পক্ষের ডিসঅ্যাগ্রিমেন্ট হলো, সেক্ষেত্রে আপনি যদি অ্যাক্টিভ লিসেনার হন এবং স্কিলফুলি কোয়েশ্চেন করতে পারেন, এটা হলো দিস ইজ ক্রুশাল ফর আন্ডারস্ট্যান্ডিং দ্য আনডিনাইং ইস্যুজ অ্যান্ড ফাইন্ডিং কমন গ্রাউন্ড। এগুলোর মাধ্যমে যেটা দুটা পক্ষ দুই দিকে চলে গেলেও একটা কমন একটা গ্রাউন্ড তৈরি করতে পারবেন, একটা সমস্যা একটা সলিউশনে আসতে পারবেন, এটাও এখানে বুঝিয়েছে। আর আছে এনহ্যান্সড কমিউনিকেশন ফ্লো, আপনার কমিউনিকেশনের ফ্লোটা বাড়বে, দুটো পক্ষের মধ্যে তথ্য আদান প্রদানের বাড়বে, হারটা বাড়বে। একটা জিনিস দেখবেন যে আচ্ছা, আমরা যে ধরেন শিক্ষক বা টিচার্স, আমরা যারা ফ্যাকাল্টি, আমরা কিন্তু আমাদের মোটো হলো যে আমরা যত শিখাবো আপনাদের, ততই আমাদের জ্ঞান বাড়বে। এটা কিন্তু সত্যি। আমি যে নিজেদের থেকে বলি, আমি যখন একদম প্রথম জয়েন করেছি তখন একরকম হবে, প্লাস এখন 7-8 বছর পরে আছি, এখন আরেক রকম আমাদের পড়ানোর স্টাইলটা। একইভাবে আপনারা যখন কমিউনিকেশন করছেন দুই পক্ষ, সেটাও কিন্তু বেটার হবে, দিনকে দিন ভালো হবে। আমাদের মধ্যে অনেকে আছে, মোস্টলি আমরা ইন্ট্রোভার্ট, তাই না? কথাবার্তায় আমরা কিন্তু ইন্ট্রোভার্ট, মানে নিজেই থাকি, কারোর সাথে কথা বলি না। আপনি ক্লাস শেষে আপনি আপনার মতো চলে যান, মেজরিটি এরকম আছে। আপনাদের মধ্যে কি কনভারসেশন হয়, মানে অ্যাজ এ ফ্রেন্ড, ক্লাসমেটস, সেরকমও হয় না। সো এটাও জরুরি। সেটাও যদি আপনি যত করবেন, তত কমিউনিকেশন স্কিল যত ভালো হবে, তত ভালো। আর কমিউনিকেশন ইজ দ্য কি। আজকাল তো কমিউনিকেশনের জোরে মানুষের চাকরি বাকরি হয়ে যাচ্ছে। যে আপনি কোনো একটা বসের সাথে বা কোনো একটা অন্য ডিপার্টমেন্টের কোনো একটা লোক, তার সাথে কথা হলো, ভালো সম্পর্ক রাখলেন, একটা আপনার প্রয়োজনে, আপনার দরকারে তাকে ধরে, মানে এটা আসলে হাত পা ধরা বলবো না, এটা জাস্ট একটা এটা কী বলবো, তারা তাদের রিসোর্স করলো আর কি। তাদের একটা দরকার, কোনো একটা জবের জন্য এখন লোক দরকার, আপনার সাথে কথা বললে ভালো লাগলো, আপনাকে নিয়ে নিল। এই জিনিসটা কিন্তু নেগেটিভ কিছুই না, মোটেও না। সো এই কমিউনিকেশনটা ভালো থাকলে মানুষের সাথে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনাদেরই লাভ, দুটো পক্ষেরই লাভ। যে হায়ার করছে তারও লাভ, যে হচ্ছে সেটা তাদেরও লাভ। আচ্ছা, আর কি হলো এনহ্যান্সড কমিউনিকেশন, এমপ্যাথি অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, দুইটা পক্ষেও একজন আরেকজনের প্রতি সাপোর্টিভ থাকছে এবং তাদের আন্ডারস্ট্যান্ডিংটা ভালো থাকছে এবং কনফিডেন্স বিল্ডিং হচ্ছে। আপনাদের অবশ্যই কমিউনিকেশনের মাধ্যমে কিন্তু এটা অনেক বড় একটা জিনিস, আপনাদের আত্মবিশ্বাস বা কনফিডেন্স লেভেলটা বাড়ছে। হয়তো যে কেউ এরকম শেক করছে, আসলে আমি বুঝতে পারি। আপনারা যখন প্রেজেন্টেশন করলেন, কেউ যে নার্ভাস ছিল না, নার্ভাসনেসের কারণটা হলো একটা কারণ আমি বলি, যেটা হয় সাইকোলজিটা এরকম, কেউ একজন প্রেজেন্টেশন দিচ্ছে, তার টেনশন হচ্ছে কেন, দুজন মিলে রেকর্ড করতেছে, একটা হলো এখানে একটা রেকর্ডার, আরেকজন আরেকদিকে রেকর্ড, স্টুডেন্ট না তাকাক, মানে এই ইয়ারটাতে নার্ভাসনেস আসে। সো কনফিডেন্স লেভেলটা বাড়বে, যত আপনি প্রেজেন্টেশন দেবেন, কমিউনিকেশন করবেন, আপনার নার্ভাসনেসটা কমবে। আচ্ছা, এরপরে আসবে হলো এথিক্যাল ইস্যুজ।
এথিক্যাল ইস্যুর মধ্যে আছে হলো আপনাদেরকে আপনার প্রেজেন্টেশনের ব্যাপারটায় অনেস্টি থাকতে হবে এবং ট্রুথফুলনেস থাকতে হবে, সৎ থাকতে হবে, আপনি ভুলভাল কোনো তথ্য দেওয়া যাবে না। আর থাকবে আপনার প্রেজেন্টেশনের মধ্যে বা আপনি যেই তথ্যগুলো দিবেন সেগুলোর মধ্যে কনফিডেন্সিয়ালিটি থাকতে হবে, যে ধরেন বা বন্ধু বান্ধবের সম্পর্কের ক্ষেত্রে, রিলেশনশিপের ক্ষেত্রেও যে একজনের গোপন তথ্য আরেকজনকে আমি বলে দিলাম, এটা কনফিডেন্সিয়ালিটি নষ্ট করলো। এটা যে কোনো ক্ষেত্রে প্রযোজ্য, আপনার বন্ধুত্ব রিলেশনশিপ থেকে শুরু করে চাকরির মধ্যে, জবের মধ্যেও সব জায়গাতেই কনফিডেন্সিয়ালিটি দরকার আছে। রেসপেক্ট ফর ডাইভার্সিটি, বিভিন্ন ধরনের মানুষ আছে, এখন তো নতুন একটা হয়েছে মেল ফিমেল এবং থার্ড জেন্ডার না ট্রান্সজেন্ডার। এই যে এখানে হলো অনেস্টি আর ট্রুথফুলনেস। ট্রান্সজেন্ডারের এই কনসেপ্ট ওই আমেরিকান প্রোপাগান্ডা, ওটা ঢুকানোর চেষ্টা করা হচ্ছে। আচ্ছা, সো আমাদের ওই ডাইভার্সিটিকেও রেসপেক্ট করতে হবে। আর রেসপন্সিবিলিটি ফর ওয়ার্ডস, আমরা উল্টাপাল্টা কথা বলবো না, আমাদের মুখে মানে কথার মধ্যে আমরা এমন কোনো স্ল্যাং ইউজ করব না যেটা আমার ফ্রেন্ড আঘাতপ্রাপ্ত হয়, হার্ট হয়। আচ্ছা, ইন্টিগ্রিটি, কথার মধ্যে মানে ওটার মধ্যে হলো ন্যায়পরায়ণতা থাকতে হবে, যে কোনো কথার মানে বানিয়ে রংচং মাখিয়ে কথা বলা যাবে না, ইন্টিগ্রিটি থাকতে হবে, তার মধ্যে কোনো মানে মডিফাই করে বা ফেব্রিকেটেড কোনো কথা বলা যাবে না। সোশ্যাল মিডিয়া রেসপন্সিবিলিটি, সেটা হলো যে এক্সারসাইজ কশন অ্যান্ড রেসপন্সিবিলিটি হোয়েন কমিউনিকেটিং থ্রু, আচ্ছা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা যখন যোগাযোগ করছি তখন সেটার ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে, যে ওখানে পোটেনশিয়াল ইম্প্যাক্ট অফ ইউর ওয়ার্ডস, ওখানে কোনো একটা এমন কোনো কথা বললেন যেটা কোনো কমিউনিটি হার্ট হলো, এগুলো ব্যাপারে সাবধান থাকলে আমরা এথিক্যাল ইস্যুসগুলো কে কভার করতে পারি ইনশাল্লাহ। এরপরে আসবে হলো কালচারাল সেন্সিটিভিটি। কালচারাল সেন্সিটিভিটি হলো এগুলো, কালচারালি আমরা যদি সেন্সিটিভ থাকি, দুটা পক্ষই, আমরা যারা স্পিকার, আমরা যারা লিসেনার, দুটো পক্ষই যদি সেন্সিটিভ থাকি, সেক্ষেত্রে যেগুলো সমস্যার আমরা সমাধান করতে পারবো, যেমন অ্যাভয়েডিং মিসআন্ডারস্ট্যান্ডিং, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি দূর হবে, রেসপেক্টিং ডাইভার্সিটি, বিভিন্ন ডাইভার্স কালচারের মানুষ থাকবে, তাদেরকে রেসপেক্ট করা হবে। আর হলো বিল্ডিং ট্রাস্ট, মানুষের মধ্যে আমরা যদি করি, একজন আরেকজনের প্রতি সহমর্মী হই, তাহলে কিন্তু ট্রাস্টটা বিল্ড হবে। আমাদের মধ্যে কিন্তু সমস্যাই হলো যে ওই ট্রাস্ট ইস্যু, সহমর্মিতা নাই, আমরা খুব অসহিষ্ণু, দিনকে দিন আমাদের জেনারেশনটাই এরকম হয়ে যাচ্ছে, আমরা একটুতেই অস্থির হয়ে যাই। এটা ঠিক না, এটা ঠিক না না মানে আলটিমেটলি কিন্তু এই জিনিসগুলো নিজেদের ডাউনফলের জন্য দায়ী, নৈতিক দিক দিয়েও বলতেছি আর কি। আর কমিউনিকেশন ইফেক্টিভনেস, ইফেক্টিভ কমিউনিকেশনের জন্য এটা দরকার। রিডিউসিং স্টেরিওটাইপিং অ্যান্ড বায়াস, আমরা একটা স্টেরিওটিপিক্যাল ধারণা থাকি যে হ্যাঁ অমুক জেলার লোকজন খারাপ, বায়াসড, অমুক জেলা ওই ছেলেটা ভালো তো ভালোই, ওর কোনো ত্রুটি থাকতে পারে না, বা ওই মেয়েটা ভালো। সো এই জিনিসগুলো যেন আমাদের মধ্যে না থাকে কালচারালি। ফ্যাসিলিটেটিং ক্রস কালচারাল কোলাবোরেশন, ক্রস কালচার, অন্যান্য কালচারের মানুষ তাদের মধ্যেকার এই দূরত্বগুলো দূর করতে হবে। আর আছে হলো অ্যাডাপ্টিং কমিউনিকেশন স্টাইল, বিভিন্ন ধরনের কমিউনিকেটিভ স্টাইল, বিভিন্ন মানুষের কথা বলার ধরন ভিন্ন বিভিন্ন কালচারের, সেগুলো আমাদেরকে শিখতে বা জানতে হবে। যেমন ধরেন ফর এক্সাম্পল ওবামা হোক বা বিদেশের কোনো ফরেন মিনিস্টার আসলেও দুই একটা বাংলায় কথা বলে, এগুলো হলো কালচারাল সেন্সিটিভিটি। যেমন এসে বলবে যে কেমন আছেন সবাই, বললো, এটা হলো কালচারাল সেন্সিটিভিটি, যাতে সবাই একটু কালচারালি খুশি হয় বা সব থাকে আর কি, বোঝায় যে আমি সিম্প্যাথেটিক। জি, সেন্সিটিভ হলো যে দাঁতের মধ্যে শিশিরে না, ওই সেন্সিটিভিটি আর কি। ওই হলো যে মানে হলো কালচারালি যেন কেউ সেন্সিটিভ না হয়ে যায়, উস্কে না যায়, হ্যাঁ, অন্য একটা কালচার এসে যেন মানে না হয়, কষ্ট না পায়, হার্ট না হয়। যেমন ওবামা হোক বা হোক, আমেরিকার যে বাইডেন হোক, এসে বলছে কেমন আছেন, যদি এটুকু বলে, এটা আমাদের জন্য অনেক যেমন আর কি জাস্টিন ট্রুডো, সে কিন্তু অনেক উদার, সে অনেক করে, মানুষজন কেন পছন্দ করে, এগুলোর জন্যই কালচারালি সে সেন্সিটিভ। সব ধর্মের মানুষের সাথে, এই যে রোজার সময় ইফতার করতেছে, হিন্দুদের সাথে আবার মন্দিরে যাচ্ছে, সবাই ওই জন্য পছন্দ করে। সো তারা হলো কালচারাল ব্যাপারগুলো সে সাবধান জন্যই তো মানুষ পছন্দ করছে, এটাই। আচ্ছা, আর আছে হলো
প্রিভেন্টিং অফেন্স, কোনো ধরনের অফেন্স করা যাবে না এক দল আরেক দলের উপরে। ইমপ্রুভিং ইন্টারন্যাশনাল বিজনেস রিলেশনস, ইন্টারন্যাশনাল বিজনেস রিলেশন এটা কিন্তু অনেক বড় একটা জিনিস। এই যে এরকম ফরেন যে কান্ট্রিগুলো একজন একজনের সাথে চুক্তি হয়, ওরা কিন্তু কালচারালি সব একজন একজনের প্রতি সিম্প্যাথেটিক জন্যই সম্ভব হচ্ছে। অবশ্য ব্যতিক্রম হলো এই মুহূর্তে মালদ্বীপ আর ইন্ডিয়ার মালদ্বীপের মধ্যে এখন খুব সমস্যা চলছে। সো এই যে সেন্সিটিভিটিটা ইস্যুটা বেড়ে গেছে, যে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী গিয়ে বলছে যে আমাদের যে লাক্ষাদ্বীপ এটা ভালো, ও কিসের মালদ্বীপে যায় এরকম বলছে। তখন মালদ্বীপের লোকেরাও এখন কটাক্ষ করেছে ইন্ডিয়ার প্রধানমন্ত্রীকে। তারপরে যেটা হয়েছে যে ইন্ডিয়ার যে সেলিব্রিটিরা ছিল মূলত নাকি ওরাই বেশি যায় মালদ্বীপে, ওরা ওই ট্যুরিজম বর্জন করছে। তো ওটাতেও তেমন একটা সমস্যা হয় নাই, মালদ্বীপ ঠিকই ঘুরে দাঁড়াইছে, চায়না আছে পাশে। এগুলো জিও পলিটিক্যাল এখন হচ্ছে, যুদ্ধ মারামারি চলতেছে, এগুলো হলো কালচারাল ইস্যুস। আচ্ছা, এটা গেল তাহলে বোঝা যাচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস রিলেশনশিপে কতটুকু ইম্প্যাক্ট ফেলে কালচারাল সেন্সিটিভিটিটা। প্রমোটিং ইনক্লুসিভিটি, সেটা হলো যে এটার মাধ্যমে যে কালচারাল ডাইভার্সিটিকে অ্যাপ্রিসিয়েট করলে ইনক্লুসিভনেস বাড়বে। গ্লোবাল রেপুটেশন, আন্তর্জাতিকভাবে রেপুটেড হবেন আপনি। যেমন যে লোকেরা অন্যান্য দেশের সাথে তার সম্পর্ক ভালো, যে ট্রুডোর মতো, তাদেরকে কিন্তু সবাই রেপুটেড, তারা সবাই তাদেরকে চেনে জানে। ইন সামারি, এই জিনিসগুলো আপনারা যদি খেয়াল রাখেন এই কালচারাল সেন্সিটিভিটিটা, তাহলে আপনার প্রেজেন্টেশনে বা কমিউনিকেশনে, এটা শুধু প্রেজেন্টেশনের ক্ষেত্রে না, ওভারঅল কমিউনিকেশন দুটা পক্ষের মধ্যে ঠিক থাকবে, এটা ভালো থাকবে, হ্যাঁ, সম্পর্কটা রক্ষা হবে, সব দিক দিয়ে থাকবে। বন্ধ করে দেন, এমনি কথা বলি।